অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব ২৭। সময় গড়িয়েছে ক্যালেন্ডারের পাতায়। আজ ১লা আগস্ট। ধূসর স্মৃতির পথ ধরে অতীতের ছায়া এখনো জীবন্ত হয়ে রয়েছে ইনায়ার মনে। হয়তো কোনো এক অলিখিত গল্পের পাতায় আটকে রয়েছে সে। বিকট শব্দে যান্ত্রিক অ্যালার্ম ঘড়িটার আওয়াজ হতেই ইনায়া ধরফরিয়ে বিছানা থেকে উঠে বসে। ঘড়িটার টিকটিক শব্দ জানিয়ে দিচ্ছে ফজরের সময় হয়ে গেছে। সারা রাত কান্না করার ফলে রাতের শেষ ভাগে ক্লান্ত হয়ে মেয়েটা ঘুমিয়েছিল। ইনায়ার এক ফোঁটাও দেরি না করে নিজের মনের ভিতর বয়ে চলা অস্থিরতা কমাতে নামাজে মনোনিবেশ করল। নামাজ শেষ করে ইনায়া জায়নামাজে বসে রইল। ঠোঁটের কোণে এখনো মোনাজাতের কিছু শব্দ নিঃশব্দে বয়ে যাচ্ছে। আল্লাহর কাছে আরেকবার প্রার্থনা করল, যা কিছু আমার জন্য ভালো তা আমার নসিবে লিখে দিন, আর এরিককে সুস্থ করে দিন। বাইরের আকাশ সূর্যের আলোয় ধীরে ধীরে ধূসর থেকে হালকা নীল হয়ে উঠছে। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে ইনায়ের গাল ছুঁয়ে যাচ্ছে। তবু বুকের ভেতর জমে থাকা ভার যেন কিছুতেই কমছে না। এমন সময় দরজার বাইরে খুব আস্তে কারো কণ্ঠ শোনা গেল, ননদিনী উঠেছ? ইনায়া চমকে উঠে দরজার দিকে তাকালো। এই কণ্ঠ তো তার ভাবির। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। তার ভাবি মারিয়া ফিসফিসিয়ে বলল, আজ তোমার জন্য একটা ভালো খবর আছে ননদিনী। ইনায়া মারিয়ার কথা শোনার জন্য অধীর আগ্রহে তার মুখের দিকে তাকিয়ে রইল। হৃৎপিণ্ড যেন মুহূর্তেই জোরে ধড়ফড় শুরু করল। কি খবর ভাবি? এরিক? মারিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কাল রাতে আদিলকে পাঠিয়েছিলাম হাসপাতালে। সে বলেছে এরিকের অবস্থা কিছুটা ভালো, কিন্তু এখনও আইসিইউতে আছে। ডাক্তাররা বলেছে পরবর্তী ২৪ ঘন্টা খুব ক্রিটিক্যাল। মারিয়ার মুখ থেকে এরিকের বেঁচে থাকার খবরটা শুনে ইনায়ের চোখ ভিজে উঠল। সে কতই না অস্থির হয়েছিল এরিকের খবর পাওয়ার জন্য। সে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, আলহামদুলিল্লাহ, অন্তত উনি বেঁচে আছেন। ইনায়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখে মারিয়া একটু থেমে ধীরে ধীরে বলে উঠল, শোনো ননদিনী, আজ সন্ধ্যায় যদি সুযোগ পাই আমি তোমাকে হাসপাতালে এরিককে এক ঝলক দেখাতে নিয়ে যাব। তবে তুমি প্রতিশ্রুতি দাও কোনো ঝামেলা করবে না। ইনায়া কাপা গলায় বলল, প্রতিশ্রুতি দিলাম ভাবি, শুধু দূর থেকে একবার দেখতে চাই। চারিদিকে অন্ধকার মিলিয়ে যেতে যেতে ইনায়া শুধু ভাবছিল, সন্ধ্যা কি সত্যিই তাকে সেই প্রতীক্ষিত মুহূর্ত উপহার দেবে। ভার্টেক্স ডাইনামিক্স কোম্পানি। দুপুর ১২টা ৪৫। বাইরের কাচের দেওয়াল বেয়ে রোদের আলো ঢুকে পড়েছে মিস্টার রিচার্ড অ্যাশফোর্ডের বিশাল ক্যাবিনে। ডেস্কের উপর সাজানো দামি ক্রিস্টালের পেপারওয়েট, চামড়ার ফাইল কভার আর একপাশে রাখা কফির কাপ, সব কিছুতেই ছড়ানো আছে ক্ষমতা আর ঔদ্ধত্যের ছাপ। রিচার্ডের চোখ তখন জানালার বাইরে শহরের আকাশচুম্বী টাওয়ারগুলোর দিকে, যেন নতুন কোনো খেলা খেলতে যাচ্ছেন তিনি। হঠাৎ দরজায় ৩বার কড়া নাড়ার শব্দ ভেসে আসে। কামিন। অত্যন্ত গম্ভীর কণ্ঠে অনুমতি দেন তিনি। দরজা খুলে ভেতরে ঢোকে মিস্টার তানভীর। মিস্টার রিচার্ডের এই অসময়ে তাকে ডাকার কোনো কারণ সে খুঁজে পায় না। সে আর বেশি কিছু না ভেবে মিস্টার রিচার্ডকে জিজ্ঞাসা করল, স্যার, আপনি ডাকছিলেন? রিচার্ড ধীরগতিতে চেয়ার থেকে সামান্য এগিয়ে এসে হাতে থাকা কাগজটা বাড়িয়ে দেন। হ্যাঁ, এটা তোমার জন্য। তানভীর কাগজটা হাতে নিয়ে চোখ বুলাতে ভ্রু কুঁচকে যায়। রেজিগনেশন। রিচার্ড চেয়ারে হেলান দিয়ে হাসলেন, কিন্তু সেই হাসিতে উষ্ণতার চেয়ে বিষাক্ততা বেশি ছিল। ঠিক তাই, আজ থেকেই তোমার চাকরি শেষ। শুধু এখানে নয়, এই শহরে কোনো কোম্পানিতে যাতে তোমাকে জব না দেয় সেটা আমি খেয়াল রাখব। তানভীর ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন, আমার অপরাধ? মিস্টার তানভীরের প্রশ্ন শুনে রিচার্ড একটু বিরক্তির মুখ কুঁচকে বললেন, কারণ তুমি ওই মেয়েটার ভাই। মিস্টার তানভীর ধীর গলায় প্রশ্ন করলেন, কোন মেয়েটা? মিস্টার রিচার্ড তানভীরের এমন খাপছাড়া ভাব দেখে বেশ বিরক্ত হয়ে বললেন, ইনায়া শেখ, তোমার একমাত্র বোন, যার জন্য আমার ছেলে প্রায় মরতে বসেছে। মিস্টার রিচার্ডের কথা শুনে এই মুহূর্তে তানভীরের রাগ লাগলেও সে বহু কষ্টে নিজেকে শান্ত করে ধীরে বললেন, আপনার ছেলে নিজে এসেছে আমার বোনের জীবনে, আমার বোন কাউকে ডাকেনি। মিস্টার তানভীরের কথা শুনে মিস্টার রিচার্ড হাসলেন, কিন্তু সেই হাসিতে নেই কোনো আন্তরিকতা, আছে শুধু একরাশ বিষাক্ততা। তিনি মিস্টার তানভীরকে উদ্দেশ্য করে খুবই সূক্ষ্ম অপমানের সহিত বললেন, তোমাদের মতো পরিবার টাকার গন্ধ পেলে পেছন ছাড়ে না। বোনকে তো ভালো ট্রেনিং দিয়েছ কেমন করে বড়লোক ছেলেদের ফাঁসাতে হয়। এখন স্বপ্ন দেখছো অ্যাসফোর্ড নাম তোমাদের পদবীর সাথে লাগানোর।
নিজের বোন সম্পর্কে এরকম কুরুচিপূর্ণ কথা শুনে তানভীরের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে সে হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে নিল। হুঙ্কার ছেড়ে মিস্টার রিচার্ডের উদ্দেশ্যে বলে উঠল, টাকায় আপনার চোখ অন্ধ করে দিয়েছে, তাই তো নিজের বিবেক হারিয়ে বসেছেন। আমার বোনের সম্মানকে নোংরা ভাষায় বর্ণনা করবেন না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তাছাড়া আমার বোনের সম্মান নিয়ে কথা বলার আগে নিজের ছেলের চরিত্রটা দেখুন স্যার। তানভীরের মতো সামান্য এক কর্মচারী মিস্টার রিচার্ডের মুখে মুখে জবাব দেয়। তিনি রেগে গিয়ে টেবিলে হাত চাপড়ে উঠে দাঁড়ালেন। তীব্র এক হুঙ্কার ছেড়ে মিস্টার তানভীরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, শুনে রাখো তানভীর শেখ, যদি বোনকে জীবিত দেখতে চাও, যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ছেড়ে চলে যাও। তোমার বোন এইখানে থাকলে আমি তাকে বাঁচতে দিব না। মাইন্ড ইট। তানভীর এক ভ্রু উঁচিয়ে বললেন, এটা হুমকি নাকি যুদ্ধ ঘোষণা? মিস্টার তানভীরের কথায় রিচার্ডের ঠোঁটে এক ফোঁটা শীতল হাসি ফুটল। দুটোই। আর মনে রেখো, আমি যখন যুদ্ধ ঘোষণা করি তখন প্রতিপক্ষের দাঁড়িয়ে থাকার সুযোগ থাকে না। ঘর ভরে ওঠে নিঃশব্দ চাপা উত্তেজনায়। তানভীর ধীরে ধীরে রেজিগনেশন পেপারটা টেবিলে রাখলেন। চোখে চোখ রেখে বললেন, আমার বোনের জীবনে হাত দেওয়ার আগে ভেবে নেবেন মিস্টার অ্যাসফোর্ড। তারপর পেছন না ফিরে কেবিন থেকে বেরিয়ে যান তানভীর। বাইরে রিসেপশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন কর্মচারী কৌতূহলী চোখে তার দিকে তাকায়। তাদের বোঝার জন্য খুব বেশি শব্দের দরকার হয় না, আজ ভার্টেক্স ডায়নামিক্সের ভেতরে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। আজ সারাটা দিন ইনায়ের কাছে শত বছরের মতো লাগছিল। জানালার বাইরে সূর্যের আলো ফিকে হয়ে সন্ধ্যার রঙে ঢেকে যাচ্ছে। মিস্টার তানভীর এখনো অফিস থেকে ফেরেনি, তাই পুরো বাড়িটা কেমন যেন নেতিয়ে রয়েছে। মারিয়া চুপি চুপি ইনায়ের ঘরে ঢুকলো, কাঁধে একটা শাল নিয়ে। সে ইনায়ের দরজায় শব্দ করতেই ইনায় ভেতর থেকে দরজাটা খুলে দেয়। মারিয়া ইনায়াকে দেখা মাত্র তাড়া দিয়ে বললেন, চলো ননদিনী, এখনই বেরোতে হবে, তোমার ভাইয়া ফিরলে আর যাওয়া হবে না। ইনায়ের হাত পা ঠান্ডা হয়ে গেল, তবু সে কোনো প্রশ্ন না করেই মাথা নেড়ে দাঁড়িয়ে গেল। শালটা কাঁধে জড়িয়ে চুপচাপ ভাবির পেছনে পেছনে সিঁড়ি বেয়ে নেমে গেল। গেটের বাইরে ভাবির ছোট্ট গাড়িটা দাঁড়িয়ে, রাস্তার বাতিগুলো জ্বলে উঠেছে। শহরের কোলাহল ধীরে ধীরে রাতের নীরবতায় মিশে যাচ্ছে। গাড়িতে উঠে ইনায়া নিঃশব্দে বসে রইল। জানালার বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ। প্রতিটি মোড় পেরোনোর সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরে ধুকপুকানি আরো বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা যেন বাইরে বেরিয়ে আসবে। মারিয়া কিছু না বলেই গাড়ি চালিয়ে যাচ্ছিল। হয়তো সেও বুঝতে পারছিল ইনায়ের ভেতরের ঝড়টা। শেষমেশ হাসপাতালের সামনে এসে গাড়ি থামল। হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথে কালো স্যুট আর কানে ওয়্যারলেস লাগানো কয়েকজন গার্ড দাঁড়িয়ে, তাদের চোখে মুখে সতর্কতা, যেন কোনো অনাহূত অতিথি ঢুকতে না পারে। মারিয়া গাড়ি পার্কিংয়ে রেখে ইনায়ার দিকে তাকে আসতে বলল, দেখো ননদিনী, আমাদের মাত্র কয়েক মিনিট সময় আছে। গার্ডরা চিনে ফেললে বিপদ হবে, তুমি মাথা নিচু করে চলো। ইনায়া শাল দিয়ে মাথা ঢেকে নিল। দুজন হাসপাতালের অন্য পাশের একটি সাইডে অ্যাট্রাস দিয়ে ঢুকে পড়ল। করিডোরের মোড়ে এক নার্সকে চেনার ভান করে কথা বলে তারা গার্ডদের চোখ এড়িয়ে ধীরে ধীরে আইসিইউ এর করিডোরে পৌঁছালো। ইনায়ার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে। সে জানে সে এরিকের কাছে যেতে পারবে না, কিন্তু দূর থেকে তাকে এক ঝলক দেখার আকাঙ্ক্ষা তার মনকে অস্থির করে তুলেছে। মারিয়া তাকে আইসিইউ এর কাচের জানালার কাছে নিয়ে যায়। ইনায়া কাচের ওপাশে তাকায়। এরিক শুয়ে আছে, তার শরীরে নানা মেশিনের তার জড়ানো, তার মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ। এরিককে এই অবস্থায় দেখে ইনায়ার শ্বাস আটকে গেল। সে কাচের কাছে এগিয়ে এসে ঠোঁট চেপে ধরল। চোখ ভিজে উঠল। কাপা গলায় ফিসফিস করে বলল, কেন এরিক, কেন আমার জন্য এত পাগলামি করলেন? আপনি জানেন না আমাদের মাঝে এক বিশাল দেওয়াল আছে, ধর্মের দেওয়াল, যা আমি কোনোদিন ডিঙাতে পারবো না। তবু কেন বারবার নিজের জীবন আমার জন্য ঝুঁকিতে ফেলেন? সে আরেকটু কাছে গিয়ে হাত কাছে রাখলো, যেন দূর থেকে হলেও স্পর্শ করতে পারে। আপনি কি বুঝতে পারেন না, আপনার এই পাগলামি আমাকে আরো ভেঙে দিচ্ছে? আমার কাছে আপনার জীবন, আপনার নিরাপত্তা সব কিছুর চেয়ে বড়। আমি যদি আপনার ভাগ্যে নাই থাকি, তবুও চাই আপনি বেঁচে থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য এমন বোকামি করবেন না প্লিজ। আপনি জানেন আমার কত কষ্ট হচ্ছে আপনাকে এভাবে দেখতে। তার চোখের পানি কাচ বেয়ে গড়িয়ে পড়ল। দূরে মেশিনের বিপ 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 শব্দ প্রতিটা মুহূর্তে তার বুক ভেদ করে যাচ্ছে। মারিয়া ধীরে ইনায়ার কাঁধে হাত রেখে বলল, চলো ননদিনী, গার্ডরা হয়তো ফিরে আসছে। ইনায়া শেষবারের মতো এরিকের দিকে তাকিয়ে বলল, শুধু এইটুকুই কথা মনে রাখবেন এরিক, আমি না থাকলেও আল্লাহ যেন আপনাকে এমন সুখ দেন যা আমার বদলে
আপনার ভালোবাসার আকাশে চিরজ্বলন্ত হয়ে তারা হয়ে ঝলমল করবে। আর প্লিজ নিজের যত্ন নেবেন। বাড়ির গেটের বাইরে গাড়ির হেডলাইটের আলো ফ্ল্যাশ করতেই মারিয়া বুঝতে পারল তানভীর এসেছে। গাড়ি থামতেই দরজাটা ধপ করে খুলে তানভীর লম্বা পা ফেলে ভেতরে ঢুকলো। কাঁধে ঝোলানো অফিস ব্যাগটা একপাশে ছুড়ে দিয়ে এক গভীর ভারী শ্বাস নিল। মুখে এমন গম্ভীরতা যে তার চোখে তাকালেই মারিয়ার বুক ধক করে উঠল। সে জুতো খুলে সরাসরি লিভিং রুমে গিয়ে দাঁড়ালো। তারপর তীক্ষ্ণ গলায় বলল, মারিয়া, সব গুছিয়ে নাও, আজ রাতে ফ্লাইট। মারিয়া হতবাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে রইল। কি, রাতের ফ্লাইট? কিন্তু হঠাৎ কি হলো তোমার? তানভীর হাত দুটো কোমরে রেখে গম্ভীর শ্বাস নিল, যেন নিজের ভেতরের ঝড়কে চেপে রাখতে চেষ্টা করছে। কোনো প্রশ্ন নয় মারিয়া, যা বলছি তাই করো। ওই ছেলের থেকে আমার বোনকে দূরে সরিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ। আমি আমার বোনকে কিছুতেই ধর্মের নিয়ম ভেঙে নিষিদ্ধ জিনিসের দিকে অগ্রসর হতে দেব না। মারিয়া কিছুটা দ্বিধায় পড়ে গেল। তারপর স্বামীর দিকে এগিয়ে এসে নিচু গলায় বলল, কিন্তু আইন মতে তো ওরা বিবাহিত তানভীর, তুমি কি সেটা অস্বীকার করবে? বৈধতাবিহীন বিয়ের কথা শুনতেই তানভীরের চোখে রাগের আগুন জ্বলে উঠল। এই বিয়ে আমি মানি না, তাছাড়া আমাদের ধর্মে এই বিয়ের কোনো বৈধতা নেই। সে সামান্য থেমে ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলল, একবার পাকিস্তানে ফিরে গেলে আমি আমার বোনের আবার বিয়ে দেব একজন ধার্মিক ছেলের সঙ্গে, যার সাথে সে নিরাপদ থাকবে আর আমাদের সমাজে সম্মানের সাথে মাথা উঁচু করে চলতে পারবে। আমি কিছুতেই আমার মান সম্মান ধূলিসাৎ হতে দেব না। মারিয়া ধীরে বলল, কিন্তু ইনায়া, সে কি রাজি হবে? তুমি কি ভাবছো এভাবে জোর করে নিয়ে যাওয়া? তানভীর হাতের তালু দিয়ে টেবিলে চাপড় দিল। শব্দে ঘর কেঁপে উঠল। আমাকে জোর করতে হবে মারিয়া। এখন যদি না করি, আগামীকাল হয়তো আমাকে আমার বোনের জন্য কান্না করতে হবে। আমি কিছুতেই তাকে সেই ছেলের হাতে ফেলে দেব না। তুমি জানো না রিচা ডাসফোর্ড কিভাবে কথা বলেছে আমার সঙ্গে। স্পষ্ট হুমকি দিয়েছে আমার বোন এখানে থাকলে সে বাঁচতে দেবে না। আমি ওর ভাই, আমার দায়িত্ব আমার বোনকে রক্ষা করা। মিস্টার তানভীরের কথা শুনে মারিয়া চুপ করে গেল। হয়তো তানভীর ঠিক, বোনের জন্য তার চিন্তা হওয়া স্বাভাবিক। তবুও মনের এক কোণায় তিনি স্বামীর সাথে একমত হতে পারলেন না। ধীর কণ্ঠে বললেন, তুমি জানো তো তোমার বোনও কিন্তু সেই ছেলেকে ভালোবেসে ফেলেছে। এই কথা শুনেই তানভীর ছলছল নয়নে স্ত্রীর দিকে তাকালেন। হায় আল্লাহ, এটা কি করে ফেলেছে তার বোন? শেষ পর্যন্ত ওই বিধর্মী ছেলেটার উন্মাদনা তার বোনকেও ডুবিয়ে ছাড়ল। বোনের বোকামের কথা ভেবে তানভীর দীর্ঘশ্বাস ফেললেন। তাকে অন্যদিকে মনোযোগী দেখে মারিয়া ডেকে উঠল, কি হলো, চুপ করে গেলে কেন? তানভীরের চোয়াল শক্ত হয়ে গেল। ঠোঁট চেপে ধরে শুধু বলল, ভালোবাসা, ওটা ভালোবাসা না, ওটা শুধু মোহ, যা হারাম। তাছাড়া নিষিদ্ধ জিনিস বরাবর ধ্বংসই ডেকে আনে। কথাটা বলেই তানভীর স্ত্রীকে তাড়া দিয়ে বললেন, দ্রুত রেডি হও। ঠিক সেই মুহূর্তেই তার চোখ গেল সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা ইনায়ার দিকে। সে হয়তো সব কথা শুনে ফেলেছে। আইসিইউ, রাত 2টা 17 মিনিট। মেশিনের অবিরাম বিপ বিপ শব্দে ভরা ঘরের মাঝখানে এরিক হঠাৎ কেঁপে উঠল। চোখ ধীরে ধীরে খুলতেই সাদা আলোয় ঢাকা সিলিং ঝাপসা হয়ে এলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও তার মাথায় প্রথম যে নামটা বাজলো, ইনায়া। ইনায়া কোথায়? গলা ভাঙা কিন্তু তীক্ষ্ণ স্বর বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। পাশে বসা অ্যালেক্স চমকে তাকালো। এরিক, তুই? অ্যালেক্সের কথা কানে যেতেই এরিকের ধারালো চোখ দুটো অ্যালেক্সের দিকে ঘুরে গেল। জল শক্ত হয়ে উঠল তার। দাঁত কিটমিট করে সে গর্জে উঠল, আমার ফোনটা দে। অ্যালেক্স ভ্রুকুচকে বলল, কেন? এরিকের চোখে আগুন জ্বলে উঠল। রাগে তার পেশিবহুল হাত দুটো মুঠোবদ্ধ হয়ে গেল। সে দাঁত কটমট করে বলে উঠল, শালা, আমি তোর মতো সিঙ্গেল নাকি? বউ আছে না আমার? আমার নীতিবান বউটাকে কল দিব। স্বামীকে হাসপাতালে একা ফেলে সে কি করছে? অ্যালেক্স হতভম্ব হয়ে ফোনটা এগিয়ে দিল। এরিক ছিনিয়ে নিয়ে তৎক্ষণাৎ ডায়াল করলো ইনায়ের নাম্বারে, যেটা তার ফোনে মাই মুনলাইট বলে সেভ করা ছিল। কল যায় কিন্তু রিং হয় না, সুইচ অফ। এরিকের চোখ দুটো লাল হয়ে উঠল। রাগে তার শিরায় শিরায় আগুন জ্বলে উঠল। ফাক, সে গর্জে উঠল। ফোনটা সজোরে ছুঁড়ে মারল দেওয়ালে। ফোনটা ভেঙে চৌচুর হয়ে মেঝেতে আছড়ে পড়ল। অ্যালেক্স চমকে উঠে বলল, এরিক, শান্ত হ। কিন্তু এরিকের কানে কিছু ঢোকে না। সে হাতের ক্যানুলা টেনে ছিঁড়ে ফেলল। রক্ত বেরিয়ে এলো তার হাত থেকে, কিন্তু সে পাত্তাই দিল না। রাগে কাঁপতে কাঁপতে সে বলে উঠল, ওর সাহস কত বড়, ও আমাকে ইগনোর করে। এরিক অ্যাসফোর্ডকে আমাকে এখনো চেনে না ও। অ্যারেন তড়িঘড়ি এগিয়ে এসে তার বাহু চেপে ধরল। তুই এখনো দাঁড়ানোর মতো অবস্থায় নেই, ডাক্তারকে ডাকি।
কিন্তু এরিক তাকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে দাঁত পিষে বলল, থাম। ও নিজেকে কি ভাবে আমাকে এইখানে চিন্তায় রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ছুটাচ্ছে ওর ঘুম। রাগে এরিকের মাথা ফেটে যাচ্ছে, অসুস্থ শরীরটা বারবার ঝাঁকুনি দিয়ে উঠছে, কিন্তু সে থামল না। দরজার বাইরে দাঁড়ানো গার্ডদের দিকে গর্জে বলে উঠল, গাড়ি বের কর এখনই, না হলে এখানে শ্যুট করে দেব সবাইকে। গার্ডরা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ি নিয়ে এলো। এরিক টলতে টলতে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। তার চোখ দুটো অনুভূতি শূন্য, কিন্তু ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। গাড়িতে উঠে সে হুকুমের সুরে বলল, ইনার বাসায় চল ফাস্ট। ড্রাইভার ঘামতে ঘামতে গাড়ি ছোটালো। পথে এরিকের মন বলছে ইনায়ের সাথে কিছু একটা হয়েছে। সে ইনায়াকে যেভাবে হুমকি ধামকি দিয়েছে, তাতে ইনায়ার সাহস হবে না তার কলকে ইগনোর করার। ইনায়ার চিন্তায় তার মধ্যে অস্থিরতা বাড়তে থাকে। সেই অস্থিরতা কমাতে ড্রাইভারকে ধমকে বলে ওঠে, স্টপ দ্য কার রাইট নাও। এরিকের ধমকে ড্রাইভার কেঁপে ওঠে। মনে মনে ভাবতে থাকে সে কোনো ভুল করে ফেললো কি না। তাই তো সে কোনো কিছু না ভেবেই রুক্ষ বদমেজাজি এরিককে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, কি হয়েছে স্যার? এরিকের মেজাজ এমনিতেই হট হয়ে আছে, তার উপর ড্রাইভারের পুনরায় তাকে প্রশ্ন করায় তার রাগটা যেন তিরতির করে বেড়ে গেল। সে একটা কথা একবারের বেশি বলা পছন্দ করে না, কিন্তু ড্রাইভার বেচারা যেন সেই ভুলটাই করেছে। এক রুক্ষ মানবকে প্রশ্ন করে এরিক দাঁতে দাঁত পিষে ড্রাইভারকে উদ্দেশ্য করে রাশভারী কণ্ঠে বলল, আই সেইড স্টপ দ্য কার, ডোন্ট রিপিট মাই সেলফ। এরিকের গম্ভীর স্বর শুনে ড্রাইভার ভয় পেয়ে গাড়িটি থামিয়ে দিল। গাড়ির ব্রেকের ধাতব চিৎকার থেমে যেতেই এরিক গম্ভীর কণ্ঠে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠল, গেট আউট। অপ্রস্তুত ড্রাইভার চোখ মুখ কাচুমাচু করে শুধু বলল, স্যার। শব্দ থেমে গেল মাঝপথে, কারণ এরিকের দৃষ্টির আগুন তার কণ্ঠের পথ রুদ্ধ করে দিল। সেই চোখে ছিল কড়া শীতলতার অদৃশ্য শাসন, যা মেরুদণ্ড পর্যন্ত কাঁপিয়ে দিল ড্রাইভারের। ড্রাইভার আর কোনো কথা না বলেই তড়িঘড়ি দরজা খুলে বাইরে নেমে দাঁড়ালো। এরিক ড্রাইভিং সিটে বসে পড়ল, স্টিয়ারিং ঘোরাতে লাগলো তার মৃদু হাতে। আর মুহূর্তের মধ্যেই রোলস রয়েলস গর্জন তুলে সড়কে ছুটে গেল, ঠিক এক অবাধ সম্রাটের মতো নিজের পথে। কিছুক্ষণ পর গাড়ি থামল ইনায়াদের দোতলা বাড়ির সামনে। এরিক এক প্রকার জোরে গাড়ির দরজা খুলে বাড়িটির দিকে দৌড়ে গেল। দেখলো লোহার গেটে বড় তালা ঝুলছে। গেটের তালা ঝাঁকে দেখতে লাগলো, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে এক প্রকার গগন কাঁপানো হুঙ্কার ছেড়ে ইনায়াকে ডেকে উঠল, গলার স্বর ফাটিয়ে উঠল যেন কোনো আহত বন্য জন্তুর ডাক। রাগে চোখ রক্তিম হয়ে উঠল। হঠাৎ আশপাশে রাখা একটা লোহার রড তুলে নিল, তালায় সজোরে আঘাত করলো দুবার তিনবার। আরেকটা আঘাতেই তালাটা ভেঙে পড়ল। এরিক দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘর অন্ধকার ফাঁকা, যেন বহুদিন কেউ থাকেনি এখানে। তবু সে একে একে সব রুমে ঢুকলো। চোখে ইনায়াকে এক নজর দেখার উন্মাদনা ফুটে উঠছে। শেষমেশ সে ইনায়ার রুমের সামনে দাঁড়ালো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল বিছানার ওপর পড়ে আছে একটা ওড়না। সেই গন্ধ, সেই নরম কাপড়, যা তার প্রতিটি স্মৃতিকে শ্বাসরুদ্ধ করে তুলল। এরিক ধীরে ধীরে ওড়নাটা তুলে নিল, হাতের মুঠোয় জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করল। এক মুহূর্তের জন্য তার মুখে যন্ত্রণার সাপ ভেসে উঠল, কিন্তু পরের মুহূর্তেই সেটা বদলে গেল ভয়ঙ্কর দৃঢ়তায়। সে ওনাটাই মুখ ঘষে ফিসফিস করে বলল, পালিয়ে গিয়ে এরিক অ্যাসফোর্ডের থেকে মুক্তি পাবে ভেবেছ? তার চোয়াল শক্ত হয়ে উঠল, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে উঠল রাগে। মৃত্যুর শেষ মুহূর্তে আমাকে ভালোবাসার কথা জানিয়ে এভাবে ছেড়ে যাওয়ার মানে কি? ওনাটা শক্ত করে মুঠোয় চেপে ধরে এরিক গর্জে উঠল। তার চোখ দুটো ক্লান্ত হয়ে উঠেছে। রাগে সে দেওয়ালে ঘুষি মারল, হাত থেকে রক্ত বেরিয়ে এলো, কিন্তু সে পাত্তা দিল না। মনে মনে সে শপথ করল, আই সয়ার মুনলাইট, একবার শুধু হাতের কাছে পাই তোমায়, এরপর তোমায় বোঝাবো তোমার হাজবেন্ড ঠিক কতটা ডেঞ্জারাস। আসল রূপ এখনো তুমি দেখোনি, সো বি প্রিপেয়ার্ড। রাতের নিস্তব্ধ শহরের উপরে এরিক তার বিলাসবহুল পেন্ট হাউসের রুপটপে দাঁড়িয়ে আছে। রুপটপে ঠান্ডা হাওয়া এরিকের মুখে আঘাত করছে, কিন্তু তার ভেতরের আগুন তাতে মোটেও নিভছে না। সে দাঁড়িয়ে আছে হাতে সিগারেট, নিকোটিনের ধোঁয়া উড়িয়ে, তার চোখ দুটো আকাশের দিকে তাকিয়ে, কিন্তু দৃষ্টি হারিয়েছে ইনায়ের মাঝে। তার তীক্ষ্ণ মস্তিষ্কটা ঘুরপাক খাচ্ছে শুধু একটা জায়গায়। ইনায়ের ভাই তানভীর তাকে কোথায় নিয়ে যেতে পারে? সে তো ইনায়া সম্পর্কে তেমন কিছুই জানে না। কিভাবে খুঁজবে তাকে? কোথায় সে? কোন শহরে? কোন দেশে? এই অজানা প্রশ্ন তার মাথায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। ইনায়া তার থেকে দূরে চলে গেছে, এই ভাবনাটাই তার ভেতরের উন্মাদনাকে ভয়ঙ্কর রূপ দিচ্ছে। রাগে তার পেশিবহুল হাত দুটো মুঠোবদ্ধ হয়ে উঠল।
সিগারেটটা শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলল নিচে। ধোঁয়ার সাথে তার যন্ত্রণা উড়ে যাবে ভেবেছিল, কিন্তু না, বরং তা আরও বেড়ে গেল। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে আমি মরে যাব, সে বিড়বিড় করে বলল দাঁত পিষে। তার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। ইনায়ের ধীরতা, তার গন্ধ, ওর ওড়না, সবকিছু তার চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎ তার মস্তিষ্কে একটা শুকনো চিন্তা উদয় হলো। তানভীর, ইনায়ের ভাই, তাকে খুঁজে পেলে। ইনায়া তার হাতের মুঠোয়। এরিক তৎক্ষণাৎ পকেট থেকে তার সেকেন্ডারি ফোনটা বের করলো, জ্যাকের নাম্বারে ডায়াল করলো। জ্যাক ফোন ধরতেই এরিক কোনো ফর্মালিটিস ধার ধারল না। তার গম্ভীর রাশভারী কণ্ঠ ফোনের ওপাশ থেকে ভেসে এলো। জ্যাক, দ্রুত মিস্টার তানভীরের লোকেশন ট্র্যাক করে আমায় জানাও এখনই। জ্যাক কিছু বলার আগেই এরিক ফোনটা কেটে দিল, যেন এক মুহূর্ত নষ্ট করার মতো সময় নেই তার। ফোনটা হাতে চেপে ধরে সে আকাশের দিকে তাকিয়ে রইল নিঃশব্দে। ইনায়ের কথা ভেবেই তার মন উথালপাথাল হয়ে উঠল। সে মনে মনে গর্জে উঠল, কেন নিজের ভেতরের অনুভূতির সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে এখন আমার থেকে দূরে পালাচ্ছ? এই দহন যে আমি সহ্য করতে পারছি না। কেন নিজেকে বারবার আমার রাগের কারণ করে তুলছ? আমি আগেই বলছি, আমি মোটেও ভালো ছেলে নই। আমি মোটেও ভালো ছেলে নই ইনায়া। আমি যা চাই তা আমি ছিনিয়ে নিই। আর তুমি যদি ভেবে থাকো আমার কাছ থেকে পালিয়ে বেঁচে যাবে, তাহলে ভুল ভেবেছ। পৃথিবীর যে প্রান্তেই তোমার ভাই তোমায় লুকিয়ে রাখুক না কেন, আমার চোখ এড়িয়ে যেতে পারবে না কখনো। হঠাৎ তার ফোনটা ভাইব্রেট করে উঠল। জ্যাকের মেসেজ, তানভীরের লোকেশন পাওয়া গেছে বস, লাস্ট সিগন্যাল এয়ারপোর্টে দেখাচ্ছে। কথাটি পড়তেই এরিকের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল। আর আমি আসছি বেবি গার্ল, নিজেকে প্রস্তুত রেখো আমার দেওয়া শাস্তি ভোগ করতে। সে গর্জে উঠল আর দাঁড়ালো না। সিগারেটের প্যাকেটটা পকেটে গুজে দ্রুত পায়ে রুপটপ থেকে নেমে এলো। তার বিলাসবহুল ব্ল্যাক রোলস রয়েলস গাড়িটি অপেক্ষা করছে নিচে। নিজেই স্টিয়ারিংয়ে বসে ইঞ্জিন স্টার্ট করলো। তার গাড়িটি যেন একটা হিংস্র জানোয়ারের মতো গর্জন তুলে রাস্তায় ছুটে বেরিয়ে গেল। এরিকের গতি বা গাড়ির অবস্থা এত বেশি যে স্পিডোমিটারের সূচক 150-এর উপরে উঠেছে। রাস্তার বাঁকগুলোতে টায়ারের ঘর্ষণে আওয়াজ তীব্র হচ্ছে, কিন্তু সে পাত্তা দিচ্ছে না। হর্ন বাজিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। চোখ দুটো লাল হয়ে উঠেছে রাগে। ফাক, তুমি পালাতে চাইছো আমার থেকে? সে গর্জে উঠল নিজের মনে। স্টিয়ারিংয়ে সজোরে পাঞ্চ মেরে হাত থেকে রক্ত বেরিয়ে এলো, কিন্তু সে দেখলও না। এয়ারপোর্টের কাছে পৌঁছাতেই তার মাথার ওপর দিয়ে একটা প্লেনের গর্জন শোনা গেল। আকাশ কেঁপে উঠল। এরিকের চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠল। না, এত সহজে তুমি আমার থেকে দূরে যেতে পারবে না। সে দাঁত পিষে বলল। গাড়িটি সজোরে ব্রেক কষে থামিয়ে দিল এয়ারপোর্টের গেটের সামনে। দরজা খুলে লাফিয়ে নামলো সে, দৌড়ে ছুটে গেল গেটের দিকে। গার্ডরা তাকে দেখে এগিয়ে এলো বাধা দিতে। স্যার, আপনি এভাবে ঢুকতে পারবেন না, টিকিট দেখান। কিন্তু এরিকের চোখে আগুন। সে একজনকে ধাক্কা মেরে সরিয়ে দিল, অন্যজনের কলার চেপে ধরে গর্জে উঠল, আউট অফ মাই ওয়ে, না হলে এখানে শ্যুট করে দেব তোদের। গার্ডরা ভয়ে পিছিয়ে গেল। এরিক ছুটে ভেতরে ঢুকে গেল। কাউন্টারে গিয়ে দাঁত পিষে জিজ্ঞেস করলো, মিস্টার তানভীরের ফ্লাইট কোনটা, কখন গেল? ক্লার্ক ভয়ে ভয়ে বলল, স্যার, ফ্লাইট ইতিমধ্যেই টেক অফ করেছে, লাস্ট কল হয়ে গেছে। এরিকের মুখটা বিকৃত হয়ে গেল রাগে। সে কাউন্টারে সজোরে ঘুষি মারল। ফাক লেট। তার চোখ দুটো লাল হয়ে গেল মুহূর্তেই। দাঁতে দাঁত পিষতে পিষতে সে বেরিয়ে এলো। প্লেনটা আকাশে উড়ে গেছে। এরিক সেই দিকেই একদৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি যেখানেই যাও মুনলাইট, আমি তোমাকে খুঁজে বের করব।